সরকার বৈধভাবে ক্ষমতা আসে নাই, এটা সাংবিধানিক সরকার না, এটা ফাইনাল কথা। হ্যাঁ, কোনোদিনই সাংবিধানিক সরকার হতে পারে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্ট ডাকেন নাই, পদত্যাগ করেন নাই, রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র নাই। বাট আমি ধরে নিলাম তারপরেও জাস্ট আলোচনার স্বার্থে যে এটা একটা সরকার এবং সাংবিধানিক সরকারই ধরে আছে, লিগেল সরকার। তো এই লিগেল সরকারটা প্রথমেই যখন মহাসচিব ছিলেন তারেক রহমান দেশে ফেরার আগে উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে আমার ফেরা না ফেরা সবটা আমার উপর নির্ভর করে না। তার মানে কার উপর নির্ভর করে ওনাকে দেশে আসতে হয়েছে সেটা জানি, যে কার উপরে নির্ভর করে উনি দেশে এসেছেন, কারা ওনাকে নিয়ে এসেছে, ওইটা এখনো ক্লিয়ার করবো না, এরপর অনুষ্ঠান আপনার কাছে ক্লিয়ার করবো, কিছুদিন পরে ক্লিয়ার হবে আপনার কাছে, আর কয়েকদিন পরেই হবে। তো ক্লিয়ার হবে, টাইম ইজ কামিং। ডিসেম্বরের আগে হতে পারে, হতে পারে, আমার তো মনে হয় আগেই হবে। মানে একদম শেখ হাসিনা তো খুবই সুস্পষ্ট ভাবে ডিসেম্বরকে বলে দিচ্ছেন যে ডিসেম্বরে। উনি ডিসেম্বর বলছেন, আপনারা কেন বলছেন এটা তো আমার সাথে শেয়ার করবেন না, আর আমার জানাও দরকার নেই, জানলেও আমি আপনাকে বলবো না। বাট এটুকু আমি বলবো তার আগে হতে পারে, তারপরে এই দেশ তো আমাদেরকে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না, ডিসেম্বর আপনাদের ডেডলাইন। এটা তো এখন পর্যন্ত তাই আছে। আমি নারায়ণগঞ্জ স্বামী ওসমান বেরোবো, আমার সামনে দাঁড়াবে, আমরা যখন ঢুকবো এবং ঢোকার সময় হবে, কোনো পাসপোর্ট দেওয়ার যাদেরকে আপনি অথরিটি মনে করছেন, আমার জানি কেন মনে হয় তারা থাকবেই, এটা আমার মনে হয় তারা থাকবে না। কিছুটা সময় দেশের মানুষকে দিয়েছি বোঝার জন্য, ডক্টর ইউনূসের সোনার বাংলা, হ্যাঁ, যেখানে এখন ধ্বংসের বাংলা হয়ে গেছে। মানুষ ভেবেছিল ইউনূস সাহেব ক্ষমতা আসলে দেশের মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, মানুষ এমন ভাবে ভাবা শুরু করেছিল, আমিও ভাবছিলাম। হ্যাঁ, তবে ওনাকে এখন বিভিন্ন নামে মানুষ বিভিন্ন ভাবে ডাকে, টকশোতে, টেলিভিশনে মাঝে মাঝে দেখি আমি, আমার তো ফেসবুক কিছু নাই, ইউটিউবে দেখি সাংবাদিকরাই কেউ কেউ বলছেন কি সুদখোর, কেউ বলছেন বাটপার। তো উনি ওনার সিনিয়র মুরব্বী মানুষ, আমি এই ধরনের ভাষা আমার জন্য ইউজ করতে চাই না। যে একটা ভাষা আমার কাছে ভালো লেগেছে, যে দেশ ধ্বংসকারী। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য, কার জন্য শারমিন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে? টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ভূমি। এই ভূমিটা কারা চায়? পাকিস্তানের আইএসআই নেটওয়ার্ক চায়। কেন চায়? তারা এখানে জঙ্গিদের ট্রেন আপ করতে চায়। 1.5 বছর ওই যে এয়ারপোর্টের সামনে যে হোটেলটা ছিল, বারবার ভুলে যায়, র্যাডিসন ব্লু, ওখানে পাকিস্তানের 6 জন জেনারেল কি করছিল 1.5 বছর এক নাগার ইউনুসের সময়? এরা ট্রেন আপ করেছে 165টা জায়গায়, স্টিল নাও হেভি আর্মস নিয়ে ট্রেনিং চলছে। টার্গেট কি? টার্গেট হচ্ছে ভারত, পাকিস্তান। তথ্যসূত্র কি? আমার তথ্য 100% অথেন্টিক, শুধু একটু ছোট্ট দিয়ে যাচ্ছি, যে জাতিসংঘ আমাদের বিরুদ্ধে 2 দিন আগেও কথা বলছিল, ঠিক আছে, এই যে এই সমস্ত নিয়ে, সেই জাতিসংঘই কিন্তু আমি আমেরিকা থাকা অবস্থায় কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশের নিরাপত্তা পরিষদ বলেছে বাংলাদেশে আল কায়দা ইজ অ্যাক্টিভ। আপনারা দেশে ফিরবেন ডিসেম্বরে, আপনি প্রকাশ্যে এসে ডিসেম্বরে ফিরবেন সেই কথা আপনিও বলছেন, বা নেতৃত্ব আরো আগে থেকেই বলছেন যে ডিসেম্বরে ফিরবেন, কিন্তু কিভাবে ফিরবেন সেটি জানা যাচ্ছে না। ধরেন আরো যদি সুস্পষ্টভাবে জানতে চাই, যে ধরেন আপনারা কি প্লেনের টিকিট কেটে এয়ারপোর্ট দিয়ে ঢুকে যাবেন, এরকম এত সিম্পল? সেক্ষেত্রে তো শেখ হাসিনার অ্যাক্টিভ কোনো পাসপোর্টও নাই, ট্রাভেল ডকুমেন্ট নিতেও সরকারের সাথে একটা প্রক্রিয়া যেতে হবে, সেরকম নাকি সীমান্ত, ওই যে শেখ হাসিনা একটা ফোন আলাপে শোনা গিয়েছিল চট করে ঢুকে পড়বেন, কাছাকাছি আছে সীমান্ত দিয়ে আপনারা এক নাগারে ঢুকে পড়বেন, আসলে কিভাবে ঢুকবেন? একটা তো প্রক্রিয়া লাগবে। আপনার প্রশ্নের উত্তর আমি দেই। আমরা যখন ঢুকবো এবং ঢোকার সময় হবে, কোনো পাসপোর্ট দেওয়ার যাদেরকে আপনি অথরিটি মনে করছেন, আমার জানি কেন মনে হয় তারা থাকবেই, এটা আমার মনে হয় তারা থাকবে না। আপনি বলবেন সরাবে কে? জনগণের চেয়ে বেশি শক্তিশালী কেউ না, আর তার চেয়েও বেশি শক্তিশালী পৃথিবীতে একজন আছেন, সারা পৃথিবীতে না, সারা সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন, আমি বিশ্বাস করি। শারমিন, আপনি কেন বিলিভ ইট? আপনি লেখাপড়া করা মেয়ে, অত্যন্ত জ্ঞানী একটা, আপনার সঙ্গে কথা বলে আমি বুঝি যে আপনার জ্ঞান চর্চা আছে, ভালো আছে। আপনি পৃথিবীর একটা উন্নত দেশে এখন থাকছেন। হ্যাঁ, আপনি দেখেন তো প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিংবা আফ্রিকার জঙ্গলগুলিতে যে যুদ্ধ হয় একদম আনকালচার কান্ট্রিগুলিতে, কোথাও কি দেখেছেন যে মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে সেই মানুষকে পিটানো হয়, পিটানোর পরে নাচা হয়, গান গাওয়া হয়, এরপর তাকে জ্বালিয়ে দেওয়া হয়? বাংলাদেশে হয়েছে। কিন্তু আপনি কোথাও দেখেছেন যে একজন বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল ভাই
একটা কথা বলেছিলেন যে ধর্ষক আর ধর্ষিতা এক টেবিলে উঠতে পারে না। এই একটা কথার কারণে ওদের কত ক্ষোভ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, যে ওনার কবরটা পুরো খোঁড়া হলো এবং ওই কঙ্কালের উপরে স্পঞ্জের স্যান্ডেল দেওয়া হলো, অনেক জিনিস ময়লা ফেলা হলো এবং ওটাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। তাহলে বুঝেন, মুক্তিযোদ্ধাদের জুতার মালা দিয়ে গলায় পড়ে ঘুরিয়েছে তো একটা দুটা ব্যাপার না, অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। এবং এই জিনিসগুলি যে হয়েছে, এটা ব্যর্থতা কার? আমাদের, আমার। জাতির পিতার কন্যা কিন্তু আমাদেরকে ঠিকই গাইডলাইন দিয়েছিলেন। আমরা কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি নাই। ওদের ভবিষ্যৎ আজকে অনিশ্চিত। 4টা জেনারেশনকে নষ্ট করে দেওয়া হয়েছে। হোসেন জিল্লুর রহমানের ভাষায় যদি বলতে চাই, আজকে দেখেন আপনি ইউনিভার্সিটি টিচারকে মারতে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচারকে ছাত্ররা মারতে যাচ্ছে। আমি আমার ছোটবেলায় স্কুলে যেটা পড়েছি, ওই টিচারকে দেখলে তো আমি জীবনে এখনো চেয়ারে বসবো না। আপনিও বসবেন 4টা জেনারেশনকে আপনারা নষ্ট করে দিলেন না? এই যে এই আসার পরে, এই যে ছাত্রদের আন্দোলনের নামে মধ্যখান দিয়ে ছাত্ররা তো ধরেন হয় আপনাদের আমলে তাদের জন্ম বা তাদের বেড়ে ওঠা, বড় হয়ে ওঠাটা সবটাই আপনাদের আমলে হয়েছে, কারণ আপনারা 17 বছর টানা ক্ষমতায় ছিলেন। তো তারা ধরেন যদি তারা এরকম হয়ে যায়, যদি তারা ডিরেইলড হয়ে যায়, সেটা তো আপনাদের সময় থেকেই তাদের আসলে এই অবস্থা, হঠাৎ করে একদিনে তো হয়ে যায়নি নাকি? না, 100% রাইট আপনি। যেই ছেলেগুলি হলিয়াটিজমে ঘটনা ঘটালো, সবগুলি ছেলে প্রচন্ড আধুনিক ছেলে ছিল। এবং এর মধ্যে একটা ছেলের নাম আমি ভুলে গেছি, খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, আর বাপ নাকি নাম ছিল। সে তার 6 মাস আগে ভারতের একটা ডিস্কোতে যে শ্রদ্ধা কাপুরের সাথে নেচে এসেছে। আমি পার্সোনালি জানি সেটা, কারণ ওই গ্রুপের এক সদস্যের সাথে আমার যে কোনো ভাবেই হোক অনেক আগে কথা হয়েছিল। ওর মা, আমি বলবো না, ও আমাকে বলেছিল, মানে ওর মামার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম। ঠিক আছে, এরা প্রত্যেকেই আধুনিক ঘরের, এরা প্রত্যেকেই রিচ পরিবার থেকে আসা। তাহলে 6 মাসের মধ্যে তাদের ব্রেন ওয়াশ করলো কেমন করে, যে তারা 22টা 23টা 24টা না কত ছেলে মানুষকে মেরেছিল, ওখানে জবাই করলো, জবাই করে রক্তের উপরে বসে ওখানে রান্না করলো এবং খেলো। আমাদের আমলই হয়েছে কিন্তু, বাট ওরা করতেছে এই কাজটা। এটাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না, আপনিও পারছেন না, আমিও পারছি না। কেন? ওরা ধর্মটাকে মিথ্যা দিয়ে করেছে, ঠিক যেভাবে 71 সনে মিথ্যা করে আমার মা বোনকে গণিমতের মাল বানানো হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। সো একটা অসমাপ্ত যুদ্ধ, ওইটা অসমাপ্ত যুদ্ধ ছিল। আমার মনে হয় এটা ফাইনাল পর্যায়ে যাবে এবং এর বাইরে কোনো পথ নাই। এরকম যে ফাইনাল পর্যায়ে যাবে এবং তারপরে আপনারা দেশে ফিরবেন? তার আগেই যাবো না, যুদ্ধ করবে কে? আচ্ছা। এবং সেখানে আমি বলি, বিএনপি যেটা করছে, বিএনপি একটা ডানপন্থী দল, আগে ডান বামের সংশ্লিষ্টন ছিল, এখন একটা ডান, বাট বিএনপি কিন্তু চরম উগ্র এক্সট্রিম ডানপন্থী দল না। একে চেক অ্যান্ড ব্যালেন্স করতে যে ওরা যে বিপদটাতে পড়বে, আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় এরা পড়বে। আমরা আমাদের সত্যকে চিনে নিয়েছি, ওই সত্যের সাথে কিন্তু আমরা একটা হলে বসবো না। এবং আমাদের আদর্শিক কারণে কিন্তু আমাদেরকে ভোটটা বন্ধ দেই নেই। এত 98% অত্যাচার বিএনপি লোকেরা করেছে, ওদের হয়ে করুক, গুপ্ত হয়ে আর সুপ্ত হয়েও। যারা নারায়ণগঞ্জে আমার বায়তুল ভবন ভেঙেছে, ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, তারা কিন্তু তার আগের দিন আরসা এবং জামাতের সাথে মিটিং করেছে, কিন্তু করে কিন্তু বিএনপি এখনো করছে। তাই এটা কেউ থাকবে না, টাইমলি সব সরে পড়বে। তো আমাদের যেটা হচ্ছে যে এই যে ম্যাটিকুলাস ডিজাইনটাকে আমরা প্রোটেক্ট করতে পারলাম না অ্যাজ এ পলিটিশিয়ান, এটা আমার ব্যর্থতা। তাহলে ওই যে আপনি বলছিলেন যে এমন পরিস্থিতি হবে যে এই সরকার বা এই পরিস্থিতি থাকে কিনা, যে পাসপোর্ট বা এগুলো নিয়ে ঢুকতে হবে, তার মানে কি আপনার ভাষ্যটা কি আরেকটু স্পষ্ট করবেন, যে তখন কি আসলে বিএনপি সরকার যেটি আছে থাকবে না? মানে আপনারা যখন দেশে ফিরবেন তখন পরিস্থিতিটা কি হবে, বা কি পরিস্থিতিতে আপনারা ফিরবেন? দেখেন, এর আগে বিএনপি সরকার যাদেরকে মনে করছে, যাদের ভয়ে তারা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে পারছে না, দেখেন তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কিনা। এরা তো কাউন না, এরা কাউন না, কিন্তু এরা কারুই না। এরা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে এসছে। ওদের একটা আশা ছিল ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, সেটা তো গুড়ে বালি হয়ে গেছে, হয় নাই। সো আমার তো মনে হয় যে এই কারণে বিএনপিকে পে করতে হবে।
মানে কি আন্তর্জাতিক শক্তির কারণে বা আন্তর্জাতিক 100% আন্তর্জাতিক শক্তি। বাংলাদেশের ভিতরে কোনো নিজস্ব পলিটিক্স নাই, নাথিং এলস, 000, না আমরা, না ওনারা, না কেউ না। এবং এটা আমার চেয়ে বেশি বর্তমান প্রধানমন্ত্রী নিজে জানে। তাহলে এই যে আপনারা এতদিন ক্ষমতায় থাকলেন, এটি আসলে কোন আন্তর্জাতিক শক্তির বলে, যেটি বলা হয় ভারত, সেটাই কি? না, আমরা আন্তর্জাতিক শক্তির কারণে ক্ষমতাচ্যুত হয়েছি। শেখ হাসিনার উইল পাওয়ার, শেখ হাসিনার যে কি বলে কারিশমা, সেই কারিশমা, বঙ্গবন্ধুর যে কারিশমা, হ্যাঁ, সেই কারিশমা কিন্তু এদের নাই। এই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি তাদের নাই। না তো নেত্রী যেদিন ক্ষমতাচ্যুত হয়েছেন তারপর দিন তো তারেক রহমানের ফ্লাই করে বাংলাদেশে আসার কথা, তাই না? ওনারা বলতেছেন ওনাদের দাঁড়িয়ে হয়েছে সবকিছু, হিরো আসার কথা না, আসেন না কিন্তু। হ্যাঁ, আর জাতির পিতার কারণে শেখ হাসিনা বলছেন ফাঁসি অর্ডার দিয়েছে, আমি যাবো, এবং উনি যাবেন। আন্তর্জাতিক শক্তিটা কি আমেরিকা? না, আমেরিকা অবশ্য, আমেরিকা তো পৃথিবীর সব জায়গায় ইনভলভ আছে, বাট আমি যতটুকু আমেরিকা এসে যেটা বুঝেছি, আমি ছোট মানুষ, অত বেশি লেভেলে আমি চলি না, বাট একেবারে যে চলি না তা না, এইটুকু আমি বুঝি যে আমেরিকা বাংলাদেশে যা ঘটছে এবং যেই পর্যায়ের এক্সট্রিমিস্ট এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, আমেরিকা এটাকে সাপোর্ট করে না, এবং মজার ব্যাপারটা চায়নাও করবে না। চায়নাও বিলিয়ন, আমি একটু সহজ করে বুঝতে চাই যে যারা আপনাদের ফেললো তারাই তারেক রহমান সরকারকে ফেলবে বলে আপনার প্রেডিকশন? ফেলবে না, ওনাদের সামনে পথ থাকবে দুইটা, হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, নালে দে হ্যাভ টু কুইট। আন্ডারস্ট্যান্ডিং কার সাথে? ওই আন্তর্জাতিক শক্তির সাথে? আন্তর্জাতিক শক্তির সাথে মাধ্যমেই ধরেন, আমাদের সাথেই ধরেন। তার মানে কি আপনারা এখন সেই আন্তর্জাতিক শক্তির সাথে লবিং করছেন? মানে আন্তর্জাতিক শক্তির সাথে লবিং এর ব্যাপার না, লবিং এর ব্যাপার না। ভারত কোনো সময় চাবে না এই ঘটনাটা ঘটছে কেন, ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য। আপনি একটা ছোট্ট দেশ, কিন্তু আপনি একটা, উই আর স্মল প্লেনার্স, আমাদের জনসংখ্যা 18 কোটি, কিন্তু আমাদের দেশ এখন ভঙ্গুর অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি করা হলো কেন? আপনি যদি সবাই পেট ভরে ভাত খেত, সবার হাতে যদি পকেটে পয়সা থাকতো, সবাই যদি, যেমন আমাদের সময় রিক্সালো 30,000 টাকা মতো মাসে সবার থাকতো, তাহলে কিন্তু আপনি জঙ্গিবাদ পেতেন না সহজে, কারণ সবার কোনো ফুলফিল। সো যখন সবাই ফুলফিল থাকে তখন আপনি গড়ে পাবেন না। এখন আপনি যান বাংলাদেশে, আপনি 100 টাকা দিয়ে মানুষ খুন করে ফেলতে পারবেন। তো কি এখন ভারত কি এখন এই কারণে ধরেন এই সরকারের সাথে মানে সখ্যতা বাড়ানোর খুব চেষ্টায় উঠে পড়ে গেছে? ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো, স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তিনি ভারতের মাধ্যমে। হ্যাঁ, উনি লন্ডন থেকে এসছেনই ভারতের মাধ্যমে। আমেরিকা ইনভলভ ছিল। আমেরিকা নোজ হোয়াটস গোয়িং অন। আমেরিকা তো হতে দিবে না। আমেরিকা চাবে না বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদ এবং আল কায়দা, লস্করে তৈয়বার মতো একটা দেশ ওইখানে হোক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এটা হয়, ওই সাবকন্টিনেন্টে না, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি হয়ে যাবে আমাদের দেশটা। তাহলে কি, তাহলে মানে এই এত কিছু হবে এবং তারপরে আপনারা দেশে চলে আসবেন, মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকম ভাবে আগাবে, আপনার ভবিষ্যৎবাণী যেভাবে বলছেন, এবং তারপরে আপনাদের আসার রাস্তা তৈরি হবে। আমরা তো তাদেরই সন্তান শারমিন, যে আমাদের আপনি তখন জন্ম হননি, অবশ্যই জন্ম তো হনই নাই, জন্মের কোন আপনার বাবা মার বিয়ে হয়েছে কিনা সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, 71 সনে আমি ক্লাস 3-4 পড়তাম। 71 সনে যারা যুদ্ধ করতে গেছিলেন, আমার মনে হয় 90% তখন এক নালা বন্দুক দেখেনি। লড়াই করেছে কার বিরুদ্ধে? পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। বলা হতো পৃথিবীর মধ্যে অন্যতম ডেঞ্জারাস সোলজার পাক বাহিনী। সেই পাক বাহিনী কিন্তু 90,000 সোলজার, হ্যাঁ, ভারতের ব্যাপক সহযোগিতা ছিল আমাদের পক্ষে। 90,000 সোলজার লুঙ্গি কাঁথা দেওয়া মুক্তিযোদ্ধাদের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছে, যেটা মেনে নেয়নি। টাইম উইল বি সে, আপনি দেখবেন এই দেশকে ধ্বংস করার জন্য। ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইল সে, এগুলো তো এত, মানে আপনারা ডিসেম্বরের আগে হতে পারে, ডিসেম্বরের আগে হতে পারে, পরে হতে পারে। আমার তো মনে হয় আগেই হবে। মানে একদম, মানে শেখ হাসিনা তো খুবই সুস্পষ্ট ভাবে ডিসেম্বরকে বলে দিচ্ছেন যে ডিসেম্বরে। উনি ডিসেম্বর বলছেন, আপনারা কেন বলছেন এটা তো আমার সাথে শেয়ার করবেন না, আর আমার জানাও দরকার নেই, জানলেও আমি আপনাকে বলবো না। বাট এটুকু আমি বলবো, তার আগে হতে পারে। তারপরে এই দেশ তো আমাদেরকে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না। ডিসেম্বর আপনাদের ডেডলাইন। এটা তো এখন পর্যন্ত তাই আছে। আচ্ছা, আপনি নাহলে কি জবাব দিবেন? আপনার যারা পূর্বপুরুষ, যারা এই দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছেন,
আপনি কি জবাব দিবেন যদি আজকে কোনো ধর্ষিতা মায়ের মেয়ে এসে বলে যে আপনি তো এত বড় একটা টক শো করছেন, আপনি তো এত বড় নাম করা সাংবাদিক, আচ্ছা এক কাজ করেন, আমার এই স্বাধীনতা দরকার নেই, আমার মার ইজ্জতটা ফেরত দাও। জবাব আছে আপনার কাছে? আমার কাছে নাই তো। আমি এতিম কেন? আমার চোখের সামনে আমার মা বাবা সবাইকে মেরে ফেলেছে তোমার স্বাধীনতার জন্য। আমি স্বামী ওসমান, তোমার স্বাধীনতার জন্য আমার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলেছে। সাইজে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তো মানতে পারি না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ভাইরা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা মুক্তিযুদ্ধের এর একটা নেতৃত্ব দিয়েছেন এবং বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে যে বুকে গুলি খেয়েছিলেন, এদিক দিয়ে গুলি বেরিয়ে গেছে। খুবই আনফেয়ার বিষয়গুলো শামীম ওসমান, মানে এইরকম কথায় ধরেন এখন তারা যদি বলে যে যারা আসলে গুমের শিকার হয়েছিলেন, যারা আসলে বিচার বর্বিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের সময়ে, তো তারা তাদের কাছেও তো আপনাদের এই জবাবটা দিতে হবে, তাদের কাছেও তো আপনারা জবাবটা দিয়ে আসেন নাই। হ্যাঁ, যদি জবাব দিতে হয় জবাব হবে, প্রচলিত আইনে যদি বিচার হয় হবে, কোনো আপত্তি নেই। প্রচলিত আইনে যদি বিচার হয় হবে। আমি তো র্যাবের বিরুদ্ধে কথা বলেছিলাম না, আপনার টক শোতে থেকে বলেছেন, ওপেন বলেছি 7 মার্ডারের পরে বলেছি কারা ঘটিয়েছে। আমি তো বলছি, আমি আমার নিজের বক্তব্য দিচ্ছি, আমি স্বাধীন চেতা মানুষ, আমি পদ পদবি নেই না, আমার মন্ত্রিত্ব নেই নাই, আমি আগামী দিনেও রাজনীতি করব হয়তোবা কিন্তু ইলেকশন করবো না। এমপি মন্ত্রী হওয়া আমার টার্গেট না। আমার টার্গেট আমার এই মাটির জন্য। আমি দেখেছি আমার বাবা বুকে গুলি খেয়েছেন, আমার মেজো ভাই ক্লাস 9 থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে গেছে। আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে মহিলারা। আপনি বুকে গুলি না খেয়ে মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে চলে আসলেন কেন, যেটাকে পালিয়ে? বিকজ সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। সেই সময় যদি আমরা লড়াই করতাম তো এই পিপলস আমাদের পক্ষে আসতো না। আজকে আপনি খবর নেন পিপলস এর অবস্থা কি, পিপলস কি চায়। আপনাকে তো মানুষকে একটু সময় দিতে হবে না, চিন্তা করতে দিতে হবে না। অনেকদিন পরে আপনাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে, এতদিন কেন প্রকাশ্যে দেখা গেল না, বা এতদিন পরে কেন দেখা যাচ্ছে? টু বি অনেস্টলি প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে, প্রপার টাইম থাকে প্রপার কথা বলার জন্য। প্রত্যেক জিনিসের একটা পলিসি থাকে। সো এর মধ্যে দেশি বিদেশি বহু মিডিয়া আমার সাথে কথা বলতে চেয়েছেন। আমার কাছে তখন মনে হয়েছে যে, কারণ আমি আমার মাস্টার একজনই, এবং সেটা হচ্ছে আমার মাতৃতুল্য শেখ হাসিনা। তো আমি মনে করেছি যে কখন কথা বলাটা উচিত, প্রপার টাইম। তো ততক্ষণ পর্যন্ত প্রপার টাইম হয়নি দেখে কথা বলি নাই। কিছুটা সময় দেশের মানুষকে দিয়েছি বোঝার জন্য। ডক্টর ইউনূসের সোনার বাংলা, হ্যাঁ, যেখানে এখন ধ্বংসের বাংলা হয়ে গেছে। মানুষ ভেবেছিল ইউনূস সাহেব ক্ষমতা আসলে দেশের মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে। মানুষ এমন ভাবে ভাবা শুরু করেছিল, আমিও ভাবছিলাম, হ্যাঁ। তবে ওনাকে এখন বিভিন্ন নামে মানুষ বিভিন্ন ভাবে ডাকে। টক শোতে, টেলিভিশনে মাঝে মাঝে দেখি আমি। আমার তো ফেসবুক কিছু নাই, ইউটিউবে দেখি সাংবাদিকরাই কেউ কেউ বলছেন কি সুদখোর, কেউ বলছেন বাটপার। তো উনি ওনার সিনিয়র মুরবি মানুষ, আমি এই ধরনের ভাষা ওনার জন্য ইউজ করতে চাই না। যে একটা ভাষা আমার কাছে ভালো লেগেছে, যে দেশ ধ্বংসকারী। তো ধরেন তিনি তার মেয়াদটা তো শেষ হয়ে গেছে, এখন নতুন সরকার আসছে, এখন নতুন মেয়াদ এসছে। হ্যাঁ, এখন কেন মনে হলো যে আপনি সেই টাইমটা এসেছে কথা বলার জন্য? এখনো এই সরকারের 6টা মাস গেছে। এই সরকারের যখন ক্ষমতা আসছিল, আপনি অত্যন্ত নামকরা সাংবাদিক, ভালো সাংবাদিক, তখন প্রশ্নকর্তা, হ্যাঁ, তো এটা তো আমি জানি, রাজকাহন অনুষ্ঠান থেকে জানি। সো আপনি একটু খেয়াল করে দেখেন, আমার মেমোরি অবশ্যই আপনি আমার বয়সে ছোট, অনেক ছোট, তো আপনার মেমোরি আমার চেয়ে অনেক শার্প। সেটা হচ্ছে যে এই সরকারটা ক্ষমতা আসার আগে, আজকে যিনি রাষ্ট্রপতি হলেন, যদিও আমি বলছি এই সরকার বৈধভাবে ক্ষমতা আসে নাই, এটা সাংবিধানিক সরকার না, এটা ফাইনাল কথা। হ্যাঁ, কোনোদিনই সংবিধান সরকার হতে পারে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্ট ডাকেন নাই, পদত্যাগ করেন নাই, রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র নাই। বাট আমি ধরে নিলাম তারপরেও জাস্ট আলোচনার স্বার্থে যে এটা একটা সরকার এবং সাংবিধানিক সরকারই ধরে আছে, লিগেল সরকার। তো এই লিগেল সরকারটা প্রথমেই এখন মহাসচিব ছিলেন তারেক রহমান দেশে ফেরার আগে উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে আমার ফেরা না ফেরা সবটা আমার উপর নির্ভর করে না। তার মানে কার উপর নির্ভর করে ওনাকে দেশে আসতে হয়েছে, সেটা জানি যে কার উপরে নির্ভর করে উনি দেশে এসেছেন, কারা ওনাকে নিয়ে এসছে, ওইটা এখনো ক্লিয়ার করবো না। এরপরে অনুষ্ঠান আপনার কাছে ক্লিয়ার করবো, কিছুদিন পরে ক্লিয়ার হবে আপনার কাছে, আর কয়েকদিন পরেই হবে। তো ক্লিয়ার হবে, টাইম ইজ কামিং। তো এবং পরে যখন উনি আসলেন, তার আগেই যখন নির্বাচন শুরু হলো, আমি ওনাকে সম্মান করি ব্যক্তিগতভাবে। আজকে যিনি রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল সাহেব, আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি ওনার কথাবার্তার জন্য।
ঠিক আছে, এটা আমি পছন্দ করি, এটা অস্বীকার করে লাভ নেই। তো ভালো ভালো কথা বলেন, এই ভালো ভালো কথাগুলি যে উনি অন্তর থেকে বলেন, আমি ভাবছিলাম আগে সত্য এটাই, বাট উনি নির্বাচনের আগে বললেন যে আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হলো, আওয়ামী লীগের মানুষকে ভোট দিতে হবে, দেওয়া হলো, আওয়ামী লীগের লোকদের জন্য দরজা খোলা আছে। তো উনি শুধু একা না, ওনার দেখা দেখি তখন সবাই বলা শুরু করলো, বিএনপির বড় বড় নেতারা সবাই বলা শুরু করলেন। শুরু করার পরে রাইটার্সের সাথে তারেক রহমান যখন দেশে ফিরলেন, উনি দেশে ফিরে রয়টারের মতো সাংবাদিকের সাথে বললেন যে জাতির পিতার কন্যা, বাংলা মা, আমি বাংলার মা বলি এখন, শেখ হাসিনা তো জাতির বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার সন্তানদের ব্যাপারে বললেন, সাজিবাদের জয় এবং সাইমন পুতুল, ওদের ব্যাপারে বললেন যে ওনারা দেশে রাজনীতি করতে আসতে পারেন, ব্লা 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 ব্লা, অনেক কিছু বললেন। বাট ওকে ফাইন, এই জন্য আমাদের উচিত যে ওনাকে টাইম দেওয়া, যে অ্যাকচুয়ালি আপনার চরিত্রটা মুখস্থ উন্মোচন করার জন্য, যে আপনি কি নাটক করছেন, 21শে আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এত উদার কেমন করে হলো এত তাড়াতাড়ি। হ্যাঁ, তো এই জিনিসটা দেখার জন্য একটু সময় দরকার ছিল। আমরা দেখলাম, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, ছোট্ট, একেবারে ছোট্ট, বাট এই ছোট্ট উদাহরণটা আমার মনে হয় যে কোনো বিবেকমান মানুষের কাছে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, কিংবা কোনো পার্টি করুক, কিংবা না করুক, না করা লোক তো বেশি সংখ্যায়, তাদের বিবেকে লাগবে। ধানমন্ডি 32 নম্বরে 15ই আগস্টে দুটো বোন গেল, দুটা মেয়ে গেল, অল্প বয়সে দুটা মেয়ে গেল। কেন? ওরা জাতির পিতার কে রেসপেক্ট জানাতে চায়, ওরা বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চায়, ওখানে যে ওরা হয়তো ফুল দিতে চায় কিংবা দোয়া করতে চায়, হোয়াট এভার ইস, তাদের সাথে কি আচরণ করা হয়েছে, তাদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে, এটা আপনাদের মাধ্যমে আমিও দেখেছি, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে। আর একটা ছেলে সরল স্বীকারোক্তি দিল যে আমি ওনাকে ভালোবাসি, এই জন্য এখানে এসেছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। সেই ছেলেটাকে কিভাবে বেধড়ক ভাবে মারা হলো, এটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সবাই দেখেছি। সো এইটুক সময় আমাদের দরকার ছিল মুখোশ উন্মোচন করা। তারপরে তো যারা দেশকে এইটা করে ফেলবেন, এটা করে ফেলবেন, আপনাদের মুখোশ তো তার আগেই তাদের সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। মানে তিনি যিনি প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরতে পারেন নাই, আপনারা এখন যে অবস্থায় আছেন, আপনাদের শাসনামলে তিনিও দেশে ফিরতে পারেন নাই। তার মা, তিনিও নির্যাতিত হয়েছেন, জেলখানায় ছিলেন। অনেক বয়স্ক মানুষ, একজন বয়স্ক নারী, অসুস্থ নারী, ওই নিয়ে অনেক কথা হয়েছে সেই সময় আপনাদের সাথে। মানে তাকে আপনারা উদার হবেন এটা ভাবলেনই বা কি করে? না, উদার হবে এটা ভালো নয়। এই কারণে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই একটা কথা, যেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, মানে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, আপনার অনুষ্ঠানেও কিন্তু যখন ডিবিসিতে আপনি অনুষ্ঠান করতেন, উনি যখন অসুস্থ ছিলেন, আমি কিন্তু ওনার জন্য দোয়া চেয়েছি, আমি পার্সোনালি। আমি যা বলি এটা কিন্তু পার্টি স্টেটমেন্ট না, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্টেটমেন্ট থাকে। আপনি একটা জার্নালিস্ট, এরকম আরো হাজার জার্নালিস্ট আছে, কিন্তু সবাই যে আপনার মতো করে কথা বলবে তা তো না। আপনার একটা আইডিওলজি আছে, আপনার একটা চিন্তা ভাবনা আছে, আপনার একটা চেতনা আছে, আপনার একটা লক্ষ্য আছে, আপনার লক্ষ্য দিয়ে আপনি বিচার করবেন। হ্যাঁ, জনগণও আপনার আমার কথাটাকে ওনাদের মতো করে বিচার করবেন। খালেদা জিয়ার সময় আপনি দেখেন, তার আগে কিন্তু আজকে 21শে আগস্ট এই বিএনপি সরকারই জাতির পিতা কন্যাকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করেছিল, 24 জন মানুষ মারা গেছিলেন। শেখ হাসিনা বেঁচে গেছিলেন, এটা কেউ বাঁচায় নাই তাকে, আল্লাহ তাকে অলৌকিক ভাবে বাঁচিয়েছেন। কাদের সময় হয়েছিল? বিএনপি সময় হয়েছিল। তারপরেও কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা যখন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হলেন, তখন উনি কিন্তু তাকে নিয়ে হাসপাতাল থেকে বের করে নিয়ে তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছিলেন। এটাকে বলে আমার মনে হয় সহানুভূতি এবং ভদ্রতা। এবং তার আমলে কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নিয়ে পার্লামেন্টে বসানো হয়েছিল, বঙ্গবন্ধুর হত্যাকারীদের নিয়ে। তো এইগুলির পরিপ্রেক্ষিতে আর তারেক রহমান সাহেবের কনভিকশন হয়েছিল। এই কনভিকশন তো এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে। তো যেহেতু এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে এবং কনভিকশন হয়েছে, তো ওই কনভিকশন ফেস করার সাহস ওনার ছিল না। যেটা জাতির পিতার কন্যাকে ক্যাঙ্গারু কোর্ট আজকে ফাঁসি হয়েছে, উনি বলছেন আমি যাবো তার মধ্যে। এবং ভেরি ইন্টারেস্টিং, দেখেন মানুষের ভিতরে যখন দুর্বলতা থাকে না থাকে, তখন মানুষ এই সাহস দেখায় যে ফাঁসিরও দিয়েছে, আমি ফাঁসির কাজটি যাবো, দরকার হলে কি হবে ওইটা আমরা দেখবো সামনে। বাট থিং ইজ দ্যাট, যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ারও 1 বছর পরে কিন্তু তারিক জিয়া দেশে ফিরেন নেই, তারিক জিয়া দেশে ফিরেন নেই। এবং যখন
কেন ফিরছেন না এই প্রশ্ন যখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, একটা পর্যায়ে যে তিনি বলেছেন যে আমি ফেরাটা আমার উপর নির্ভর করে না, অন্য কারোর উপরে নির্ভর করে। তার মানে নিশ্চয়ই বাংলাদেশের কোন মানুষের উপর নির্ভর করে না, বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে বিএনপির নির্বাচন, আমি শামীম ওসমান, আমি আমারটা আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্য কথা বলবো না। আপনি জানেন যে আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের বাড়িঘর পুড়িয়েছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, আমার দাদার বাড়ি খান সাহেব ওসমান আলী, যে বাড়িতে আমি একলা তো থাকিনি, ঠিক আছে, আমার 4টা বিধবা চাচি থাকতেন ওই বাড়িতে। যেদিন 32 নম্বরটা ভেঙে দেওয়া হলো, তারপর দিন ওই বাড়িটাকে যে ভেঙে ফেলা হলো, গুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, তার আগেই কিন্তু 19শে জুলাই নারায়ণগঞ্জে একটা ঘটনা, আপনি পরে আসবো। তো আমার সমস্ত ট্রান্সপোর্ট বাস সব পুড়িয়ে দিয়েছে, আমরা কিন্তু ক্ষমতায় ছিলাম। এখন এআই দিয়ে বিভিন্ন কথা বলানো হচ্ছে, আমি এত আধুনিক না, এআইটাই বুঝি না খুব একটা। বাট ইটস ভেরি ইন্টারেস্টিং, যখন আমি আমার নেত্রীকে বললাম যে ওটা আমার রিজিক ছিল, আমার পেটের ভাত দিত, আর সাথে আমার আরো বন্ধু বান্ধব ছিল যারা এটার পার্টনার ছিল, ডিউ টু মি সবটাকে পুড়িয়ে দেওয়া হলো, একদম ছাই করে দেওয়া হলো। ক্ষমতা কবে? 19শে জুলাই আমি নারায়ণগঞ্জ তখন গেছিলাম। আমি তার আগে 14 তারিখে কিন্তু আমেরিকা থেকে গেছি মাত্র, এবং হাসপাতালে ভর্তি ছিলাম। এবং আপনি জার্নালিস্ট, এবং আপনি একটা সচেতন নারী, এবং অবভিয়াসলি আপনি আমি বলবো নারী স্বাধীনতা তো বিশ্বাস করেনি, সকল স্বাধীনতা বিশ্বাস করেন। আমি আপনাকে বলবো কেমন করে, কারণ আপনার সাথে আমার সম্পর্কটা অনেক অন্যরকম। আমি আপনাকে ছোট বোনের মতোই মনে করি, এবং অবশ্যই ছোট বোনের মতো আপনাকে আমি সম্মান করি, আদর করি, ভালোবাসি। কারণ তারপরে বলতে হয় আপনাকে মানুষকে জানানোর জন্য, 19শে জুলাই আমি 15 তারিখে আমেরিকা থেকে গেলাম, 14 তারিখে 14ই জুলাই 2024। যাওয়ার পরে আমার শরীর এত খারাপ হয়ে গেল, আমার গ্যাস্ট্রিক অ্যাটাক হলো, এবং এত সিভিয়ার অ্যাটাক হলো যে আমি যে ভর্তি হলাম কোথায়, এভারকেয়ার হাসপাতালে। আমাকে বিউটোপেন, তারপরে এইটা ওইটা সব দেওয়ার পরে আমাকে প্যাথেডিন চালু করলো। এর মধ্যে খবর এলো আমার কাছে যে 18 জুলাই নারায়ণগঞ্জ একটা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে, হ্যাঁ। তো একটা মেয়ে সাংবাদিক, তার বয়স কত 32-33 বছর হবে, একটা লোকাল পত্রিকার সাংবাদিক। তারা ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের পাশে, তখন বিএনপি, জামাত এবং আরো অনেকে, এই অনেকে, এটা আপনাকে পরে আমি ব্যাখ্যা দিচ্ছি, এরা অবস্থান করছিল। এরা কয়েকটা মেয়ে আর কয়েকটা ছেলে মিলে নিউজ কাভারেজ করতে গেছিল। এই মেয়েটা কে এরা পেয়ে বসলো, পেয়ে বসে আমি মাপ চাচ্ছি শামিন আপনার কাছে আবারও, যে এর শরীরে কোনো কাপড় রাখেনি দুপুর 12টার সময়, এবং শকুন, নেকড়ে বাঘ যেভাবে মানুষকে ছিঁড়ে খায়, তার সমস্ত স্পর্শকাতর জায়গায় তারা ছিঁড়ে বেড়ে ফেলেছিল। ওইখানে একজন বৃদ্ধ লোক ছিলেন, উনি কোন রকম একটা লুঙ্গি দিয়ে তার শরীরটা পেঁচিয়ে তাকে একটা বেবি ট্যাক্সিতে তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পর সে নারায়ণগঞ্জে আসে। একই দিনে ওই একই গ্রুপ একটা মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, নারায়ণগঞ্জে হিন্দু পরিবারের, এবং আর একটা মেয়ে, তার কত বয়স, 14-15 বছর বয়স, 16 বছর হবে, এরা দুজন যাচ্ছিল। তো রিক্সার মধ্যে আটকে তাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়, মহিলা নিজের ইচ্ছা সব দিয়ে দেন, যা যা আছে দিয়ে দেন, কিন্তু তারপরে লাস্টে ওনার মঙ্গলসূত্রে হাত দিয়েছে। তো মঙ্গলসূত্র হিন্দু মহিলাদের কাছে একটা বিশাল পবিত্র জিনিস। উনি বলেছেন বাবা বাবা এটা না, বাবা এটা না। তার মানে যারা ধরেছে তারা ওনার সন্তানের মতো। তখন ওনার মঙ্গলসূত্র টান দেওয়া হয়েছে, ওনার মঙ্গলসূত্রের সাথে ওনার ব্লাউজও চলে গেছে। তখন ওনার মেয়ে চিৎকার করে উঠেছে, মেয়েরও একই হাল করেছে। ওই ভদ্রমহিলা যখন আমাকে ফোন করলেন, শাহিন ভাই আপনি কোথায়, আপনি আসেন, আপনার মা বোনদের এই অবস্থা। আমি তখন আমার প্যাথেডিন খুলে আমি 19 তারিখে নারায়ণগঞ্জ যাই। যাওয়ার পরে আমার শরীর খুব খারাপ, নারায়ণগঞ্জ ক্লাবে আমি খেতে বসছি। এর মধ্যে কিন্তু তার আগেই আওয়ামী লীগ অফিস, নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব এবং বেশ কিছু জায়গায় ওরা হামলা করেছে, ভেঙে টেকে দিয়েছে। তো ভেঙে টেকে দিয়েছে। আমি অবাক হচ্ছিলাম, এরা কারা, কারা এত সাহস দেখাচ্ছে। তো আমি যখন খেতে বসি তখন দেখলাম যে বোমের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি। এসপি ফোন করলো যে স্যার ওরা থানা অ্যাটাক করছে, এরা করছে। তা আমি ভাত খেতে পারলাম না, দৌড়ে বের হলাম। আমার উদ্দেশ্য ছিল ওই মেয়েটাকে দেখতে যাওয়া।
যখন বেরিয়েছি তখন দেখছি বেশ 1.5 কিলোমিটার দূর থেকে এই গুলি করছে। ওরা ভাবেনি যে আমি বেরোবো নিজে। আর আমি নারায়ণগঞ্জ শামীম ওসমান বেরোবো, আমার সামনে দাঁড়াবে, বিএনপির এটা কেউ করার কথা না। কারণ বিএনপির 16 বছরে বিএনপির কোন নেতা কর্মীকে আমরা ফুলের টাচও হতে দিইনি আমি। এবং যারা যারা এমপি হয়েছে সবাইকে আমি দেখে রেখেছিলাম, এখন যারা হয়েছে ফুলের টোকাটাও পড়তে দিইনি তাদের গায়ে। হ্যাঁ, এবং অন্য পার্টি কেউ না। আর জামাত তো আন্ডারগ্রাউন্ডে ছিলই। হ্যাঁ, আমার টার্গেট কিন্তু আমি কোনো সময় বিএনপিকে টার্গেট করে রাজনীতি করিনি। আমার টার্গেট হচ্ছে জামাত আন্দোলনে ছিল কদিন আগে জামাতের আমির, তিনি বলছেন যে আপনি গোলাম আজমকে জামাতের মানে নারায়ণগঞ্জে ঢুকতে দেবেন না, হ্যাঁ এরকমটা বলেছেন। এটা কিন্তু অনেক আগের ঘটনা। এরপরে কিন্তু আমার উপরে বাংলাদেশের সবচেয়ে বড় বম ব্লাস্ট হয়েছিল 2001-এর 16 জুন, যেখানে আমার 20 জন ছেলে মারা গেছিল এবং আমি পঙ্গু হয়েছিলাম, যে কারণে আমার আমেরিকাতে আসা। আমার এখন প্রচন্ড অবস্থা খারাপ, আমার কোমরের থেকে পায়ের তলা পর্যন্ত। কিন্তু কোনো অবস্থাতে আমেরিকার ডক্টরদের, আমার ওয়াইফের বড় ভাই, ইজ এ ভেরি বিগ ডক্টরস ওভার হিয়ার, ওনার নিজস্ব অনেকগুলি ক্লিনিক আছে, অনেক ডাক্তার ওনার আন্ডারে কাজ। কারণ এরা তো ইতিহাসে চলে, এখানে এরা তো অনেক কিছু ভয় পায়। সো কোনো অবস্থাতেই আমার এমআরআই করা গেল না, কারণ আমার শরীর ভর্তি স্প্লিন্টার এবং স্টিল।